মনোনয়ন প্রক্রিয়া শুরু আগে থেকেই বিএনপির অভ্যন্তরে একটা গুঞ্জন ছিল, যারা দলীয় মনোনয়ন পাবে তারা সংগঠনে বড় পদ পাবেন না। ৩০০ আসনের ভোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে ২৩৭টি আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি ৬৩টা আসন ফাঁকা রেখে। ফাঁকা কেন রাখা হলো আসন, এবং এই ফাঁকা আসনের আসলে কি হবে? মূলত নির্বাচন তো একটা কৌশলের খেলা। তো বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেই হিসেবে তাদেরও এটা একটা কৌশল যে যেহেতু তারা এককভাবে নির্বাচন করছে না এবং এখনো পর্যন্ত কিন্তু তফসিল ঘোষণা হয়নি, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি, এবং এই যে ২৩৭ আসনে বিএনপি যে মনোনয়ন দিয়েছে এটা কিন্তু সম্ভাব্য মনোনয়ন, এটা চূড়ান্ত নয়, চূড়ান্ত হবে আরো পরে। তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে যে গ্রুপটাকে আগে দেওয়া দরকার সেই গ্রুপটা দিয়েছে এবং ৬৩টা ফাঁকা রেখেছে। যার কারণটা হচ্ছে এখানে বিএনপি মহাসচিব গতকাল যখন এই মনোনয়ন প্রক্রিয়াটা ডিক্লেয়ার হয় তখনই মূলত উনি এটা ক্লিয়ার করেছেন যে যে ৬৩টা ফাঁকা রাখা হচ্ছে, এই ফাঁকা আসনগুলোতে তাদের জোট মিত্র বিভিন্ন দল আছে, সেই দলের নেতাদের জায়গা হতে পারে, এমনকি এই বিএনপি যারা আছে সেখানে তাদেরও জায়গা হতে পারে। ধরেন যে ২৩৭ যে আসন, সেই আসনের মধ্যে ৬৩টা ফাঁকা, এখানে দলের লোকও ঢুকবে এবং আপনার মিত্র যে দলগুলো আছে তারাও ঢুকবে। আবার এই যে ২৩৭ আসনের মধ্যে এখান থেকেও অনেকে বাদ যেতে পারেন, এটাই চূড়ান্ত তালিকা নয়। আচ্ছা, এই যে দলের মহাসচিব যেমনটি বলেছেন যে এটি প্রাথমিক তালিকা, চূড়ান্ত তালিকা নয়, চূড়ান্ত তালিকা আসলে কি কি পরিবর্তন তাহলে আসতে পারে? এখন এই যে তারা যে ২৩৭ আসনের মনোনয়ন দিয়েছিল এবং এটা কিন্তু তারা ২-৩ ধাপে যাচাই বাছাই করে তাদের মতো করে বিভিন্ন যাচাই বাছাই করে দিয়েছেন। এখন তারা এটা ডিক্লেয়ার করেছেন, ডিক্লেয়ার পর মাঠ থেকে ফিডব্যাক নেতাকর্মী বা যারা বিএনপি যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছ থেকে ফিডব্যাক কেমন আসে সেটার উপর নির্ভর করে তারা পরবর্তী সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন। রুহুল কবির রিজভী এবং ব্যারিস্টার রুমিন ফারহানার মতন কিন্তু অনেক হেভি ওয়েট প্রার্থীরা এবার মনোনয়ন পাননি, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই নিয়ে কিন্তু গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। কেন তাদের নাম আসলে নেই এটা আপনার কাছে জানতে চাইবো। এবং আমি আরেকটু যোগ করব যে ভিপি নুরের আসনে কিন্তু প্রার্থী দেয়নি বিএনপি, এবং নতুন কিছু সমীকরণের গুঞ্জনও শোনা যাচ্ছে, এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতে। প্রথমে আপনি যেটা বললেন যে হেভিওয়েট প্রার্থী, বিশেষ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ হাবিবুর রহমান সহ বেশ প্রায় ৮-১০ জন হেভিওয়েট প্রার্থী মানে বিএনপি নেতা যাদের এবার মনোনয়ন আমরা ২৩৭ যে আসন সেই আসনে দেখিনি, এটা দলের একটা কৌশল হতে পারে। তবে আমাদের যেটা পর্যবেক্ষণ বা বিভিন্ন মহল থেকে যেটা বলা হচ্ছে, শোনা হচ্ছে যে এই নির্বাচন প্রক্রিয়া মানে মনোনয়ন প্রক্রিয়া শুরু আগে থেকেই বিএনপির অভ্যন্তরে একটা গুঞ্জন ছিল, যারা দলীয় মনোনয়ন পাবে তারা সংগঠনে বড় পদ পাবেন না, দুইটা আলাদা করবে। তো সেই জায়গা থেকে কৌশল হতে পারে, যদিও তারা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এটা এখনো প্রাথমিক, তো এখনো তো চূড়ান্ত হয়নি, চূড়ান্ত যখন তালিকা হবে সেক্ষেত্রে হয়তো কিছু নামের আপনি হেরফের দেখতে পাবেন বা আমরা সবাই দেখতে পাবো। একদমই তাই। এবং আমি একটু বলতে চাই যে এবার কিন্তু নির্বাচনে দেখা যাচ্ছে কিছু প্রবীণ প্রার্থীর সাথে নতুন কিছু মুখ আমরা এবার দেখতে পাচ্ছি। বিএনপির আসলে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে কি কি ধরনের পদ্ধতি আসলে বেছে নিচ্ছে? স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলই দলের মতো বিএনপিও চাইবে তার আসনে যেন তার প্রার্থী জয়লাভ করে। তো একজন আসনের প্রার্থীকে জয়লাভ করার জন্য যে যে উপাদান দরকার, তার জনসমর্থন, সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা, এই সমস্ত কিছু বিবেচনায় নিয়েই কিন্তু তার মানে চূড়ান্ত তারা যাকে মনোনীত করবেন সেটা করবেন। তো সেই জায়গা থেকে তারা করছেন, এখন তাদের এখনও কৌশলগত জায়গায় রয়েছে। তো সেই জায়গা থেকে তারা যদি এখনো সময় আছে, যদি ফিডব্যাক পায় অনেক মুখ পরিবর্তন হবে। যারা আমরা ২৩৭ জন দেখছি সেখানে চেঞ্জ হবে, এবং ২৩৭ জনের মধ্যে আপনার অন্তত ১৫০ জন হচ্ছে পুরানো মুখ, যারা নির্বাচনে অভিজ্ঞ এবং এর আগে এমপি মন্ত্রী ছিলেন, অন্তত ৮০ জন নতুন মুখ। তো এই নতুন মুখের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের জায়গা আছে, কারণ যারা দীর্ঘদিন ধরে অভিজ্ঞ ছিলেন সেখানে তাদের একটা অভিজ্ঞতা আছে। নতুন বিএনপির জন্য এটা এক ধরনের এক্সপেরিমেন্ট। তো সেই জায়গা থেকে কি হয় সেটাও একটা তাদের পর্যবেক্ষণের বিষয় আছে। সব মিলিয়ে তারা একটা কৌশলগত অবস্থানে আছে এবং এখনো মনোনয়ন চূড়ান্ত বলা যাবে না। আমরা দেখলাম এর আগে জামাত ইসলামীও দিয়েছে, কিন্তু চূড়ান্ত এখনো কেউ দেয়নি।
এবার কিন্তু নির্বাচনে সরাসরি নেতৃত্বে থাকবেন তারেক রহমান এবং নির্বাচনে এবারই তার প্রথম এভাবে অংশগ্রহণ। মা ছেলের এই নেতৃত্ব, এই সমীকরণটা আসলে নির্বাচনে কি পরিবর্তন আনবে বা রাজনীতিতে কি পরিবর্তন আনবে? স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তারা জিয়া পরিবারের প্রতি তাদের আলাদা একটা আবেগ অনুভূতি কাজ করে এবং প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচন করবেন তার জন্মস্থান বগুড়া থেকে, এবং এই আসনটা কিন্তু এই আসনে এর আগে তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নির্বাচিত হয়েছেন। তো তারেক রহমান যে আসনে আসছেন এই আসনটা আসলে বিএনপির ঘাঁটি, এটা বলা যায় যে কনফার্ম আসন, এক ধরনের রাজনৈতিক মহলে বলা হয় এটা কনফার্ম আসন। তো সেই জায়গা থেকে উনি নির্বাচনে আসবেন, নির্বাচন করবেন, এটা খুবই স্বাভাবিক। একদমই তাই। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে, এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে, আলোচনা বেশ তুঙ্গে বলা যায়। বিএনপি তাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারটা স্পষ্ট করেছে, বাকি দলগুলো স্পষ্ট করেনি। জানতে চাইবো এতটুকুই যে মানে ধরেন নির্বাচনের আগে এই প্রধানমন্ত্রীর নাম প্রকাশ অথবা এই ব্যাপারটা আসলে কতটা জরুরি এবং কি গুরুত্ব বহন করে প্রত্যেকটা দলের ক্ষেত্রে? এটা যদি আমি একটু ভিন্নভাবে বলি, আপনি একটা কম্পিটিশনে যাবেন, আপনার টিম নিয়ে যাবেন, তো টিমের ক্যাপ্টেনকে, ক্যাপ্টেনের ব্যক্তিত্ব কেমন, ব্যক্তিত্বের উপর তো একটা আকর্ষণ তৈরি হয়। আপনি যখন যাবেন একটা আকর্ষণের ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবেন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এখনও তার চূড়ান্ত করতে পারেনি। বিষয়টা এখনও অমীমাংসিত বলা যায়, কারণ বিএনপি যে স্পষ্ট করছে সেটা আমার কাছে মনে হয়নি, কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় যেটা বলছেন, আমরা শুনছি সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছে যে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে তাদের সরকার প্রধান কে হবেন। তো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বলেছেন যে যদি তাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তিনি প্রধানমন্ত্রী হবেন, নতুবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান হবেন। তো এখানে কিন্তু আপনার নিশ্চয়তা নাই যে তারেক রহমান হবেন না বেগম খালেদা জিয়া হবেন, সুতরাং স্পষ্ট বলতে পারবো না। এবং জামায়াত ইসলামীর কথা যদি বলেন, তারাও এই বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের ক্ষমতার প্রশ্নে তাদেরও একটা আলোচনা রয়েছে। তো সেই জামায়াত ইসলামীও সারা দেশে 300 আসনে তাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তো তারাও এখনও তাদের প্রধানমন্ত্রী কে হবে, তাদের মুখ কে, এটা তারা এখনও ক্লিয়ার করেননি। এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটে যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারাও কিন্তু এটা এখন ক্লিয়ার করেনি। আমি জামাত ইসলামের সঙ্গে কথা বলছি, বিএনপির সঙ্গে কথা বলছি এবং এনসিপির সাথে এই ইস্যু নিয়ে কথা বলছি ব্যক্তিগতভাবে, নেতা দ্বারা মুখপাত্র আছেন। এনসিপি থেকে বলছে যে এটা তাদের এখন একটা কৌশলগত জায়গায় আছে, তারা এখনই নাম প্রকাশ করবে না। এবং জামায়াতও এরকমই, তারা বলছে যে যখন যে নির্বাচিত হবে সেটা দেখা যাবে, এবং বিএনপি তো এই অবস্থা। এখানে আসলে সাধারণ মানুষের কাছে, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, যদি আপনি জামাত যদি তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা যদি ডিক্লেয়ার করতো এবং বিএনপি যদি আরো স্পষ্ট করতো এবং এনসিপি যদি এটা স্পষ্ট করতে পারতো, তাহলে ভোটাররা কিন্তু, কারণ দল ব্যক্তি দলনেতাকে তার উপর অনেক কিছু একটা প্রভাব থাকে, ভাবমূর্তি থাকে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্ন আসলে ভোটারদের মনে আছে, থাকে, এবং সেটা যদি ক্লিয়ার করা হয় তাহলে ভোটারদের উৎসাহ আরো বাড়ে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।